খাস খবরে স্বাগত দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছে আমি রিতিকা। আগামীকাল মহারণ, আগামীকাল শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি এবং ক্রিকেট প্রেমীরা এই সিরিজের জন্যই অপেক্ষা করে থাকে গোটা বছর। এবং এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজ। ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হেরে কিন্তু এই সিরিজ খেলতে গেছে এবং ঘরের মাঠে এই হার তো ভারতকে কিছুটা ব্যাকফুটে সরিয়েই রেখেছে এবং সেক্ষেত্রে এই হারের যন্ত্রণা ভুলে বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার মাঠে কি ভারত ঘুরে দাঁড়াতে পারবে? ক্যাপ্টেন রোহিত শর্মাকে ছাড়াই নামছে ভারতীয় দল। বিচিত্রকালীন ছুটিতে রয়েছেন রোহিত শর্মা এবং সেই রোহিত শর্মাকে ছেড়ে নামা কতটা চাপের হবে এবং কী হবে ভারতীয় প্রথম একাদশ এবং অস্ট্রেলিয়া দলও বা কতটা শক্তিশালী, কতটা চ্যালেঞ্জ দিতে পারবেন ভারতীয় দলকে, সেই নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি বিশ্বদীপ দা এবং শুভম। তো আমরা কথা বলে নেব। প্রথমে আসবো বিশ্বদীপ দার কাছে। বিশ্বদীপ দা, ভারতের একটা ব্যাকফুটে রয়েছে ভারত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা খুব খারাপ হার। তো সেক্ষেত্রে গৌতম গম্ভীর এবং বুমরা ক্যাপ্টেনশিপ করবে বুমরার নেতৃত্বে। তো ভারতকে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং রোহিত শর্মার বিচিত্রকালীন ছুটি সেটা কতটা যুক্তিযুক্ত, মানে এই নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে। তোমার এটা নিয়ে কী মতামত? যদি আমরা বিগত নিউজিল্যান্ড ট্যুরটা দেখি, অর্থাৎ প্রথমবার ভারত কিন্তু দেশের মাটিতে হোয়াইট ওয়াশ হলো, যেটা কিন্তু ইদানিংকালে দেখা যায়নি। 24 বছর আগে একবার হয়েছিল, তারপর এইবার প্রথমবার হলো। কিন্তু তারপরেও অস্ট্রেলিয়া ট্যুরে গেলে আমাদের মনে একটা আশা থাকতেই পারে, তার কারণ ভারত গত দুটো অস্ট্রেলিয়া ট্যুরে কিন্তু গিয়ে জিতে এসছে, 2-1 ব্যবধানে প্রত্যেকবারই গিয়ে জিতে এসছে। অতএব সেই জায়গায় যদি আমরা বিচার করে দেখি ব্যাপারটা, তাহলে গতবারের ট্যুরটা তুমি যদি খেয়াল করো, সেখানেও কিন্তু ভারত প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই কিন্তু শেষ ব্রিসবেনে গিয়ে টেস্টটা জেতে এবং সিরিজ জেতে। এবারও ছবিটা অনেকটা একই রকম, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই বছর কিন্তু ভারত দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানসিকভাবে একটা বিপর্যস্ত, যেটাকে আমরা বলতে পারি, সেই বিপর্যস্ত হয়েই কিন্তু অস্ট্রেলিয়া যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে রোহিত শর্মার অনুপস্থিতি অনেকটাই ফারাক করে দিতে পারে অস্ট্রেলিয়ার মতো উইকেটে। যে কথাটা আমি বারবার বলছি, কারণ রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার, তার হয়তো টেস্ট পারফরমেন্স অতটাও জোরালো কিছু নয়, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট পরিমাণে ভালো। ওয়ানডে ক্রিকেটার আমি বলছি। পাশাপাশি অস্ট্রেলিয়া হচ্ছে বাউন্সি উইকেট, যেখানে পেস এবং ফাস্ট বোলারদের যেখানে স্বর্গরাজ্য বলা যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার মতো একজন পুলার, যিনি ভালো পুল করতে পারেন, যিনি ভালো হুক করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু রোহিত শর্মাকে না পাওয়াটা, অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে আমি বাদই দিচ্ছি, ব্যাটসম্যান রোহিত শর্মাকে না পাওয়াটাও কিন্তু একটা বড়, কি বলবো আমি, অভাব বোধ করতে পারে টিম ইন্ডিয়া। আর পাশাপাশি তার পিতৃত্বকালীন ছুটি, সেটাকে কিন্তু অযৌক্তিক বলার অন্তত আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না। এই কারণেই, কারণ ভারতীয় সেনাবাহিনীতেও কিন্তু পিতৃত্বকালীন ছুটির অনুমোদন রয়েছে। ভারতীয় সেনাবাহিনীতেও যদি কোনো সেনা বাবা হতে যান না, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পিতৃত্বকালীন ছুটি অনুমোদন করা হয়। তাহলে ক্রিকেটারদের ক্ষেত্রে হবে না কেন? ক্রিকেটারদের তো আমরা সেনা বলি। ক্রিকেটারদের যদি আমরা সেনা বলি, তাহলে ক্রিকেটারদের ক্ষেত্রে কেন আমি সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলবো যে তার পিতৃত্বকালীন ছুটি সে পাবে না? প্রশ্ন থাকবে এই জায়গাতে, অনেকেই তুলছেন যে প্রশ্নটা, সেটা হচ্ছে অতীতে সুনীল গাভাস্কারের নাম তারা বলছেন, বা অতীতে অনেক বড় বড় ক্রিকেটারের নাম তারা বলছেন, তারা পিতৃত্বকালীন ছুটিতে নাকি তারা পিতৃত্বকালীন ছুটি নেননি। কিন্তু আমি সেই ব্যাপারটার সঙ্গে সহমত নই, কারণ সময় বদলেছে, তার সাথে ক্রিকেটও বদলেছে। অতএব সেই সময় একরকম ব্যবস্থা ছিল, এই সময় অন্যরকম। দুটো সময় গুলিয়ে ফেললে চলবে না, যেটা আমি সবার আগে বলতে চাই। আর কিছু কিছু ক্ষেত্রে, যেটা যে কোনো মানুষের জীবনে, কোনো ক্রিকেটার বা কোনো স্পোর্টসম্যানের ক্ষেত্রে নয়, পরিবারকে বা পারিবারিক জীবনকেই যেন গুরুত্ব দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন বিষয়টা। তখন কিন্তু নিজের কর্মজীবন বা আমি যেই কাজের সঙ্গে জড়িত রয়েছি, তার থেকেও পরিবারকে সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর সেইখান থেকে দাঁড়িয়ে রোহিত শর্মার যে পিতৃত্বকালীন ছুটি, তাতে আমি অন্তত কোনো খারাপ কিছু বা কোনো অযৌক্তিক কিছু আমি তার মধ্যে খুঁজে পাচ্ছি না, এটুকুই বলার ছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরা পেস বোলিং যিনি নেতৃত্ব দিতেন এতকাল ভারতকে, এবং আজ তিনি গোটা দলকে নেতৃত্ব দেবেন। তো এই নিয়ে তোমার কি মতামত? কারণ ভারতীয় ক্রিকেটে কিন্তু পেস বোলিং ক্যাপ্টেন খুব কম, পেস বোলার ক্যাপ্টেন খুব কম দেখা যায়, দেখা যায় না।
একদম পেস বোলার ক্যাপ্টেন বলতেই সবার আগে যেই নামটা মনে পড়ে কপিল দেব নিখাঞ্জ, এবং কপিল দেবের অধিনায়কত্ব নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। কিন্তু তারপরেও দীর্ঘকাল আমরা দেখেছি ভারতে একটা ট্রেন্ড হচ্ছে ক্যাপ্টেন হতে হবে ব্যাটসম্যান, এটা চিরকাল ট্রেন্ড ছিল। অনিল কুম্বলে মাঝখানে ট্রেন্ডটা ভেঙেছিলেন ঠিক, কিন্তু অনিল কুম্বলে নিজেও ছিলেন স্পিনার। অতএব পেস বোলার ক্যাপ্টেন সেই জিনিসটা দেখা যায়নি। তবে হ্যাঁ, অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মুহূর্তে ভারতীয় বোলিংকে, নট অনলি পেস বোলিং, আমি পুরো বোলিং ইউনিট বলবো, সেই বোলিং ইউনিটকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বুমরা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে যখন গোটা দলের দায়িত্বটা তার উপর থাকবে, তখন কিন্তু বুমরার ভেতরে যেই নেতৃত্ব সুলভ মানসিকতাটা আমরা দেখতে পেয়েছি গত বেশ কয়েকটা সিরিজে, সেটা ফুটে উঠতে আমরা আশা করি দেখব। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা না বলেই পারছি না, পেস বোলিংয়ের কথা যখন উঠলো, সেটা হচ্ছে অর্শদীপ সিং। অর্শদীপ সিং সম্বন্ধে মাত্র কয়েক মাস আগে বিসিসিআইয়ের তরফে বলা হয়েছিল যে বিসিসিআই বর্ডার গাভাস্কার সিরিজে কিন্তু সুযোগ দিতে পারে অর্শদীপ সিংকে, কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে, পরবর্তীকালে দেখা গেল না। বলা হয়েছিল টি-20 বিশ্বকাপে অসাধারণ একটা বোলিং করেছিলেন অর্শদীপ সিং, সেখান থেকে দাঁড়িয়ে তাকে বিসিসিআই বলেও ছিল যে হয়তো বর্ডার গাভাস্কার সিরিজে তাকে সুযোগ দেওয়া হতে পারে। আমি এখনও বিশ্বাস করি অর্শদীপ সিংয়ের যে সুইংয়ের ক্ষমতাটা আছে না, সেই কারণে সেটা কিন্তু, বা তা উইকেট থেকে বাউন্স তুলে নেওয়ার যেই তার মধ্যে সহজাত একটা দক্ষতা রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু অস্ট্রেলিয়াতে কাজে আসতো। অতএব বুমরা তো অবশ্যই আছেন পেস বোলিং ক্যাপ্টেন, এবং তার পাশাপাশি দলের এখন পুরোটাই ক্যাপ্টেন, পুরো দলকেই তিনি এখন সামলাবেন। কিন্তু তার পাশাপাশি আমি বুমরাকে অধিনায়ক হিসাবে দেখার পাশাপাশি খুব করে চেয়েছিলাম অর্শদীপ সিংকে দলে দেখতে, হলো না সেটা। মোহাম্মদ সিরাজের ওপর নজর থাকবে, কী করেন সেটা দেখার, এবং অবশ্যই নীতিশ কুমার রেড্ডির ওপর থাকবে, এটাই দেখার এখন যে বুমরা পেস বোলার অধিনায়ক হয়েছেন, তো তার নেতৃত্বে পেস ইউনিট আরও কতটা জ্বলে ওঠে, এটাই হচ্ছে মূল বক্তব্য আমার। শুভম, ইন্ডিভিজুয়াল ছেড়ে এবার একটু গোটা ভারতীয় দলের দিকে তাকাবো আমরা। গোটা ভারতীয় দলের প্লেইং ইলেভেনটা যদি একটু বিস্তারিত বলো তুমি, এবং কে ওপেন করতে চলেছে, এবং আরেকজন যেটা আমরা বুমরা এবং রোহিতকে নিয়ে আলোচনা করলাম, আরেকজন সেটা হচ্ছে বিরাট কোহলি, তাকে নিয়ে কিন্তু আলোচনা বাদ হয়ে গেল। সেটাই প্লেইং ইলেভেনটা একটু শুনবো, এবং পার্থের উইকেট কেমন হতে পারে। দেখো ঋতিকা, প্রথমেই যেটা বলি যে প্লেইং ইলেভেনে আমরা ওপেনিংয়ে রোহিতকে পাচ্ছি না, তো তার জায়গায় আমাদের বাংলার অভিমন্যু ঈশ্বরনের খেলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না সেটা সম্ভব হবে বলে। ঈশ্বরনকে হয়তো আরও খানিক ওয়েট করতে হতে পারে। তো এবার যদি প্লেইং ইলেভেনের কথা বলি, তো দেখা যাবে জয়সওয়াল, যশস্বী জয়সওয়াল, তারপর তার সাথে হয়তো আমরা দেখতে পাবো KL রাহুলকে, এবং আমরা 3 নম্বরে হয়তো দেখতে পারি আমাদের বিরাট কোহলিকে, বা শুভমান গিলের এখন ইনজুরি আছে যেটা শোনা যাচ্ছে। যদিও গতকাল আমাদের পেস বোলিং কোচ মর্নে মর্কেল কিন্তু বলেছে, দেখো প্লেইং ইলেভেন নিয়ে বলতে গেলে আমরা রোহিতকে পাচ্ছি না, তো ওপেনিংয়ে শোনা যাচ্ছিল যে আমাদের বাংলার অভিমন্যু ঈশ্বরন একটা চান্স পেতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে না যে সেই সুযোগ আসবে বলে। অভিমন্যুকে হয়তো আরও বেশ কিছুটা দিন ওয়েট করতে হতেই পারে। তো ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালকে আমরা দেখতে পাবো, তার সাথে থাকবেন KL রাহুল, সেটাই মনে হচ্ছে ওপেনিং কম্বিনেশন হতে চলেছে। আর সবথেকে ভাইটাল হচ্ছে নাম্বার 3, নাম্বার 3-এর যে পজিশনটা, সেক্ষেত্রে কিন্তু এখন কে খেলবেন সেটা বোঝা যাচ্ছে না, কারণ আমরা দীর্ঘদিন কোহলিকে দেখিনি নাম্বার 3-এ ব্যাট করতে টেস্টে, কিন্তু লাস্ট নিউজিল্যান্ড সিরিজে কিন্তু কোহলি এসেছিলেন নাম্বার 3-এ, কিন্তু সেভাবে কিছু করতেও পারেননি, যার জন্য গম্ভীরের সেই ডিসিশন কিন্তু সমালোচিত হয়েছিল। এখন ঘটনা হচ্ছে, তো নাম্বার 3-এ আমরা যদি গতকাল মর্নি মর্কেলের কথা শুনি, আমাদের পেস বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন যে গিল ডে বাই ডে ইমপ্রুভ করছে, সেক্ষেত্রে যদি তাকে দেখা যায়, এবং আজকে বুমরাও বলেছে যে ম্যাচের দিন সকালেই সেটা জানা যাবে গিল খেলবেন কি না। তো হয়তো গিলকে দেখতে পারি, যদি একান্তই গিল যদি না থাকে তো পার্টিকালকে আমরা দেখতে পারি। আর তো 4 নম্বরে সেক্ষেত্রে বিরাট কোহলিকে আমরা দেখতে পাবো। আর তারপর হচ্ছে আমাদের 5 নম্বরে হয়তো আমরা ঋষভ পান্তকে দেখতে পাবো। তারপর আই থিঙ্ক নীতিশ কুমার রেড্ডির ডেবিউ করার কিন্তু একটা হাই চান্স শোনাই যাচ্ছে। তো সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডিকে আমরা 6-এ দেখতে পাবো, এবং সাথে স্পিনার হিসেবে বোধহয় অশ্বিনী খেলবেন, সেরকমই খবর আমরা শুনতে পাচ্ছি। আর তারপর তো আমাদের আকাশদীপ আর বুমরা অ্যান্ড মোহাম্মদ সিরাজ, এই মোটামুটি প্লেইং ইলেভেন আমার মনে হচ্ছে।
নীতিশ কুমার রেড্ডির কথা যখন উঠলো, নীতিশ কুমার রেড্ডির কথা বলতে গেলে গতবার যে দুজন গত সিরিজে যে দুজন অলরাউন্ডার খুব বড় ভূমিকা পালন করেছিল ভারতের সিরিজ জয়ের ক্ষেত্রে, সেই দুজন হলো ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। তারা কিন্তু বোলিংয়েও সমান ছাপ রেখেছিল এবং এই দুজনের জায়গা, বিশেষত শার্দুল ঠাকুরের জায়গা কি নিতে পারবে নীতিশ রেড্ডি? নীতিশ রেড্ডির ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের দিকে যদি আমরা তাকাই, মাত্র 17টি টেস্ট খেলেছেন তিনি। অ্যাভারেজও খুব একটা কিছু প্রশংসনীয় নয়, 21 অ্যাভারেজ বোধ হয় আমি যতদূর জানি। তো হ্যাঁ, তো নীতিশ রেড্ডিকে নিয়ে কি মতামত? দেখো, নীতিশ রেড্ডি গত আইপিএল থেকে নীতিশ রেড্ডির নাম সেভাবে আমরা যদি ধরি, হ্যাঁ ফার্স্ট ক্লাস সার্কিটে নীতিশ রেড্ডি মাত্র 17টাই ম্যাচ খেলেছে, অর্থাৎ বিশাল কোনো পারফরমেন্স নীতিশ রেড্ডির নয়। তো আইপিএলে কিন্তু ভালো পারফর্মই করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, এবং তারপরেই বাংলাদেশ সিরিজে T20-তে চান্স পায় প্রথমবার নীতিশ রেড্ডি, সেখানে ভালোই পারফর্ম করে। কিন্তু এটা টেস্ট, লাল বলের ক্রিকেটটা কিন্তু সম্পূর্ণই আলাদা, এবং জীবনের প্রথম ডেবিউটাই হতে চলেছে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে। তো এটা বরাবরই যে কোনো প্লেয়ারের কাছে কিন্তু চ্যালেঞ্জিং। তো এবং আমরা যে জায়গাটা দেখেছি শার্দুল ঠাকুরের ক্ষেত্রে লাস্ট যে সিরিজে, সেখানে শার্দুল ঠাকুর যেভাবে লড়াইটা দিয়েছিলেন এবং ম্যাচ জেতেন ব্রিসবেনে, তো সেই জায়গা এখনই নিতে পারবেন কিনা সেটা তো বলবে সময়। হ্যাঁ, পোটেনশিয়ালিটি অবশ্যই আছে নীতিশের মধ্যে, সেটা নেই এ কথা বলবো না। এখন তার যে মিডিয়াম পেস, সেটা অস্ট্রেলিয়ার মাটিতে কতটা কার্যকরী হতে চলেছে, এবং একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তার তো দুটো ভূমিকা থাকে, নট অনলি পেস, এবং সবথেকে বড় কথা নীতিশ রেড্ডি হয়তো 6 বা 7-এ আসবে। তো সেখানে কতটা একটা ভাইটাল পজিশন, যে টিম যদি কোনোদিনও কোলাপস করলো, টপ অর্ডার যদি কোনোদিনও বা মিডিল অর্ডার কোলাপস করলো, সেক্ষেত্রে কতটা পেশেন্স রেখে সেই জায়গায় টেম্পারামেন্ট দেখাতে পারবে, খেলাটা ধরে রাখতে পারবে অস্ট্রেলিয়ার পিচে। তো সেইটা এখন সময় বলবে। যদিও এক্সপার্টসরা এই বিষয়টাকে সমালোচনা করছেন যে নীতিশ রেড্ডির সিলেকশনটাকে নিয়ে, এখন নীতিশই বলতে পারবে যে এই সমালোচনার উত্তর নীতিশ কতটা দিতে পারবে। আর তুমি আমাকে একটু আগে কোয়েশ্চেন করছিলে যে পার্থের পিচ সম্পর্কে। দেখো, পার্থের পিচ আমরা বরাবরই জানি যে পার্থের পিচ খানিকটা পার্থে বাউন্সি, উইকেটটা বেশি হয়। পার্থের বাউন্স কিন্তু যারাই আমরা ক্রিকেট জানি বা খেলাটা দেখি তারা জানি পার্থ তার বিখ্যাত হচ্ছে তার বাউন্সের জন্যে। পার্থের সেই উইকেটের চরিত্র তো আর বদলে যাবে না, পার্থের উইকেট বাউন্সেই থাকবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তো সেখানে পার্থের উইকেট কিন্তু রীতিমতো সবুজের আভা দেখা যাচ্ছে সেখানে। আর আবহাওয়ার কথাও বলতে গেলে, কাল ফার্স্ট সিজনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু কালকে টসটা একটা বড় ভাইটাল ফ্যাক্টর হতে চলেছে। যে টিম টসে জিতবে তারা কিন্তু আই থিঙ্ক বোলিং নেওয়ারই চেষ্টা করবে ফার্স্টে টসে জিতে। সেক্ষেত্রে যে টিম ফার্স্ট ব্যাটিং করবে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপের হয়ে যাবে, দেখে খেলতে হবে। কারণ ফার্স্ট সিজনে কোলাপস করলে কিন্তু আবার রিক্যাপিচুলেট করা, ফিরে আসা, সেটা কিন্তু প্রবলেম হতে পারে। এটা একটা পার্থের উইকেট সম্পর্কে আমরা যেটা জানতে পারছি। যদিও আবার বেশ কিছু ক্র্যাকও দেখা যাচ্ছে, এবং পার্থের কিউরেটারের দাবি যে পরের দিকে নাকি টার্ন দেখা যেতে পারে। কিন্তু আমরা যদি বর্তমান সময়ে ইন্ডিয়ান প্লেয়ারদের হিস্ট্রি দেখি, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা পেসের তুলনায় স্পিন খেলতেই বেশি সমস্যায় পড়ছে। তো উল্টে বুমেরাং না হয়ে যায় সেই ব্যাপারটা। এবং নীতিশ রেড্ডির ব্যাপারে আরেকটা যেটা ইনফো দিয়ে রাখবো, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ায় যে দুটি টেস্ট ম্যাচ খেলেছে, সেই দুটি টেস্ট ম্যাচে কিন্তু নীতিশ রেড্ডির পারফরমেন্স খুব একটা ভালো না। টোটাল 71 রান 4 ইনিংস মিলিয়ে, এবং একটা ইনিংসে 0 রয়েছে, এবং বাকি একটা ইনিংসে একটাতে 16 এবং আরেকটাতে 17। সেক্ষেত্রে কিন্তু ধ্রুব জোরেল কিন্তু বেশ ছাপ রেখেছে অস্ট্রেলিয়া এ এবং ইন্ডিয়া এর যে টেস্ট দুটি হয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া এর মধ্যে যে দুটি টেস্ট হয়েছে, সেই টেস্ট দুটিতে কিন্তু ধ্রুব জোরেল বেশ ভালো পারফর্ম করেছে। দুটি ইনিংসে হাফ সেঞ্চুরি রয়েছে, একটাতে 88, একটাতে 68। এবং এই ধ্রুব জোরেলকে নিয়েই আসবো বিশুদার কাছে। বিশুদা, ধ্রুব জোরেলকে নিয়ে কী মত? ধ্রুব জুরেল এমন একজন ক্রিকেটার, আমি ইন্ডিয়া এর পারফরমেন্সগুলো বাদই দিলাম,
এছাড়া যদি আমি এই বছরই কিন্তু উনি টেস্টে ডেবিউ করেন এবং টেস্ট ডেবিউয়ের পর তার যা পারফরমেন্স আমরা টেস্ট ক্রিকেটে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা টেম্পারামেন্ট দেখা যাচ্ছে, সহজাত বৈশিষ্ট্য যেটা বলা যেতে পারে একজন ক্রিকেটারকে কতটা বড় করতে পারে সেটা কিন্তু একটা তার টেম্পারামেন্ট দেখে আমরা বিচার করতে পারি। সেই জায়গায় দেখলে কিন্তু দেখা যায় ধ্রুব জুরেল, যিনি উইকেট কিপিংটাও দুর্দান্ত করে দিতে পারবেন, পাশাপাশি তার ব্যাট হাতে ইনটেন্ট, যখন যেই পরিস্থিতিতে তাকে যেরকম খেলতে হবে, মারার সময় মারবেন, যখন তাকে বল ডিফেন্স করার সময় ডিফেন্স করবেন। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব জুরেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কল হতে পারে আগামীকালের ম্যাচে, কারণ অভিমন্যু ঈশ্বরন যেটা আমরা বলছিলাম তার কিন্তু জায়গা হচ্ছে না বলেই এক প্রকার ধরে নেওয়া যেতে পারে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে অভিমন্যু ঈশ্বরন যদি না খেলেন, তারপর আমরা শুভমন গিলকে খেলা নেওয়া একটা প্রশ্নচিহ্নের মুখে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ব্যাটিংয়ে কে আছেন, ভারতীয় ব্যাটিং অর্ডারে কে আছেন, প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসছে। ধ্রুব জুরেল অবশ্যই একজন, মানে এই মুহূর্তে উজ্জ্বল নামেদের মধ্যে একজন বলাই যেতে পারে যে ধ্রুব জুরেল হয়তো কালকের ম্যাচে খেলছেন, এবং খেললে তিনি কত নম্বরে ব্যাট করবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখো, সরফরাজ খান খেলবেন কিনা আমি এখনই জোর দিয়ে বলতে পারছি না, কারণ সরফরাজ খান যদিও নিউজিল্যান্ডের সঙ্গে একটা 150 রান করেন, তার পাশাপাশিও কিন্তু বাকি সিরিজে একেবারে ফ্লপ করেছেন বলা যেতে পারে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে সরফরাজ খান কতটা খেলতে পারবেন আমি বলতে পারছি না। সেক্ষেত্রে ধ্রুব জুরেল অবশ্যই সম্ভাবনা রয়েছে খেলার, যদিও সেক্ষেত্রে কিপিং তিনি করছেন না, ঋষভ পন্থ থাকছেন, অতএব কিপিং করার জায়গা তার নেই। কিন্তু ব্যাটসম্যান ধ্রুব জুরেলকে দেখার একটা অবশ্যই সুযোগ থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের বা ওভারঅল ক্রিকেট প্রেমীদের, এবং তিনি খেললে কীরকম ইন্টেন্ট নিয়ে খেলেন সেটাও একটা দেখার বিষয় থাকবে। শুভম বলল শেষের দিকে পিচে ক্র্যাকের কথা। সেক্ষেত্রে ক্র্যাক মানে স্পিনারদের একটা সুবিধাভোগের একটা জায়গা থেকেই যাচ্ছে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান স্পিনারদের নিয়ে একটু আলোচনা করবো, এবং রবীন্দ্র জাদেজার না খেলা সেটা কতটা, মানে কি ভূমিকা, তোমার কি? রবীন্দ্র জাদেজা এমন একজন ক্রিকেটার, মানে তাকে আমি শুধু ব্যাটারও বলতে পারি না, আবার শুধু বোলারও বলতে পারি না। কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গাতে, অস্ট্রেলিয়ার মতো উইকেট, যেখানে যে কোনো মাঠ আমি বলতে পারি, সেখানে কিন্তু একজন বাঁহাতি স্পিনার, বাঁহাতি স্লোয়ার, যারা কিনা উইকেট থেকে বাউন্সটা আদায় করে নিতে পারে, তারা কিন্তু সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে। বিশেষ করে রবীন্দ্র জাদেজার মতোই একজন যদি অলরাউন্ডার আমার দলে থাকে, যিনি ব্যাট হাতে বল হাতে দু হাতেই সমান ভূমিকা পালন করেছেন। এর আগে অসংখ্যবার দেখেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু রবীন্দ্র জাদেজার পারফরমেন্স বরাবর ভালো, সেটা দেশের হোক কিংবা বিদেশে হোক। অতএব সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই পার্থের অফটাসে রবীন্দ্র জাদেজার না থাকা একটা বড় প্রভাব নিশ্চয়ই ফেলবে। কিন্তু পাশাপাশি আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, রবিচন্দ্রন অশ্বিন আছেন। রবিচন্দ্রন অশ্বিন যেখানে আছেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি বিদেশের মাটিতে যদি একজন স্পিনার খেলানো হয় না, অটোমেটিক চয়েস হয়ে যান অশ্বিন। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে অশ্বিনের এতটা এক্সপিরিয়েন্স, বা একটা সময় ছিল অশ্বিনকে আমরা দেখতাম দেশের মাটিতে তিনি যা করার করেছেন, বিদেশের মাটিতে তিনি সেভাবে প্রভাব ফেলতে পারছেন না, কিন্তু তার পরবর্তীকালে তিনি কাউন্টি খেললেন, কাউন্টি খেলার পর বিদেশের মাটিতে গিয়ে তার একটা প্রভাব দেখা দিল। সেই দিক থেকে বিচার করে দেখতে গেলে অশ্বিন থাকলে তিনি অবশ্যই অটোমেটিক চয়েস, এবং তিনি এক্সপিরিয়েন্স বোলার, এক্সপিরিয়েন্স স্পিনার। শুভমের কথা রেস ধরেই বলি আমি, শুভম যে কথাটা বলছে যে পরের দিকে উইকেটে যে ক্র্যাক, এখনই যে ক্র্যাকটা দেখা যাচ্ছে, সেই ক্র্যাকটা অনুযায়ী পরবর্তীকালে কিন্তু টার্ন দেখা যেতে পারে। সেই টার্ন দেখা দিলে ভারত যদি পরে বল করে, মানে অ্যাকচুয়ালি ভারতকে যদি 4th ইনিংসে বল করতে হয়, ভারত যদি ফার্স্টে ব্যাট করে, সেক্ষেত্রে যদি আমাদের হাতে, মানে ভারতীয় দলের হাতে যদি কোনোভাবে 250 বা 275 রান থাকে, সেক্ষেত্রে কী হবে কেউ জানে না। কিন্তু ভারত যেমন স্পিন খেলতে পারছে না, পাশাপাশি এটাও কিন্তু সত্যি কথা, ভারতীয় স্পিনারদের সামনে ঠিকঠাক উইকেট পড়লে বিদেশিরাও কিন্তু এখনও খাবি খায়। অতএব অশ্বিনের থাকাটা, অশ্বিনকে এখনই আমি যেটা বলছি যে অশ্বিন কিন্তু শুধু এক্সপিরিয়েন্সের নিরিখে না বলেও কিন্তু আমি বলতে পারি অশ্বিন এমন একজন বোলার, তিনি অটোমেটিক চয়েস। যে কোনো যদি একজন স্পিনার বাঁচতে হয় বিদেশে হোক দেশে হোক, তিনি অটোমেটিক চয়েস। কিন্তু তার পাশাপাশি রবীন্দ্র জাদেজার না থাকাটাও ভোগাবে, কারণ আমি যে ব্যাখ্যাটা দিলাম যে অস্ট্রেলিয়ার মতো জায়গা যেখানে কিন্তু উইকেটের বাউন্সের ব্যাপারটা থাকে, সেখানে কিন্তু জাদেজার মতো বোলার যারা একদম কুইক বল করে, আমরা যে জাদেজার বোলিংয়ের গতি আমরা দেখেছি কত তাড়াতাড়ি বল করতে পারেন। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস তাছাড়া তার ব্যাটিং, সেই ব্যাটিংটাও কোথাও গিয়ে ভারত মিস করবে, যেটা আমি মনে করি। কিন্তু ওই যে অশ্বিন এবং জাদেজার মধ্যে যদি বিদেশে কম্প্যারিজন হয়, অশ্বিন কোথাও কেউ একটু হলেও এগিয়ে থাকে। অতএব দেখা যাক, একটা তুল্যমূল্য লড়াই হবে বলেই আমি মনে করছি। কেউ থাকবে কেউ থাকবে না, এটাই খেলার ধরন, এটাই
পার্ট অফ দ্য গেম। দেখা যাক এবার বাকিটা। একদমই স্পিন, পেস, ফিল্ডিং, ব্যাটিং কে বাজিমাত করবে সেটা আগামীকাল পার্টেই দেখা যাবে। 7:50 থেকে, ভারতীয় সময় 7:50 থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। চোখ রাখবো আমরা সবাই সেই টেস্টের দিকে, আপনারা ভারতীয় সমর্থকরাও চোখ রাখুন সেই দিকে। আবারও আসবো এরকম অ্যানালিসিস নিয়ে। সিরিজ এখনও চলবে, সবে প্রথম টেস্ট বাকি রয়েছে এখনও। তো আপনারা দেখতে থাকুন খাস খবর।